नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा জগৎপূজনীয় কারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যকর্মীতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু শুনতে বন্ধ না মঙ্গল। আমাদের পেজ নাম্বার কত? বেদনা শেষ প্রান্তে আমাদের আজকে সংজ্ঞা থেকে শুরু হবে। শিল্পী বড়ুয়া সংজ্ঞা পড়েন। যদি আপনার ইয়া বন্ধ মিউট করা মিউট করেন। কোন আলম্বন চক্ষাদি ইন্দ্রিয় পথে যেই রূপ প্রতিভাত হয় সেই রূপ জ্ঞানই সেই আলম্বন সম্বন্ধীয় সংজ্ঞা। কয়েকজন অন্ধ একটি অস্থির বিভিন্ন প্রত্যঙ্গ স্পর্শ করিল, সে পাদ স্পর্শ করিল, সে মনে করিল অস্থি স্তম্ভ সদৃশ। যে শুণ্ড স্পর্শ করিল সে ভাবিল অস্থি সর্পাকৃতি। যে কন্যা স্পর্শ করিল সে ভাবিল অস্থি সর্পাকৃতি। সে কন্যা স্পর্শ করিল যে ভাবিল সে সূর্পের উলার তুল্য। অস্থি সম্বন্ধে ইহাই অন্ধের ধারণা বা সংজ্ঞা। তদ্রূপ সংজ্ঞা আলম্বন ইন্দ্রিয় পথে যেমনটি প্রতিভাত হয় ঠিক তেমন জ্ঞানটুকু। এই সংজ্ঞা দ্বারা এক আলম্বন হইতে অন্য আলম্বনকে পৃথক করিতে ও পুনরায় চিনিতে পারা যায় মাত্র। আলম্বন সম্বন্ধে সংজ্ঞা দ্বারা ইতোধিক জ্ঞান জন্মে না। সংজ্ঞা বিজ্ঞান অভিজ্ঞা প্রজ্ঞা প্রভৃতি আলম্বন সম্বন্ধে জ্ঞানের ক্রমোন্নতির বিভিন্ন অবস্থা জ্ঞাপক শব্দ। তন্মধ্যে সংজ্ঞা আলম্বন সম্বন্ধে প্রাথমিক জ্ঞান। আলম্বনের ব্যবহার প্রয়োজন বা প্রকৃতি সম্বন্ধে কোনো জ্ঞান সংজ্ঞা দ্বারা উৎপন্ন হয় না। শিশু যে ছবিকৃত বিড়ালকে পরিচিহ্নিত করিতে পারে তাহা তাহার পূর্বলব্ধ বিড়াল সংজ্ঞা দ্বারা। বাবু মানে বান্তে এখানে সংজ্ঞা বলতে কোন একটা আলম্বন সম্পর্কে প্রাথমিক জ্ঞানটাই হচ্ছে সংজ্ঞা, এক কথা বলতে গেলে আর কি। এখানে আরো যদি ভেঙে বলা হয় তাহলে কোনো আলম্বন চক্ষাদি কোনো আলম্বন যদি আমার চোখের সামনে উপস্থিত হয় সেই রূপ মানে ওটা দেখার সাথে সাথে আমার যেটুকু জ্ঞান হবে বা যেটুকু আমি জানতে পারবো জাস্ট ওইটাই হচ্ছে সংজ্ঞা। এখানে একটা উদাহরণ দিচ্ছে বান্তে, কয়েকজন অন্ধ ব্যক্তি হস্তির বিভিন্ন প্রত্যঙ্গ স্পর্শ করিল। কয়েকজন অন্ধ ব্যক্তি একটা হাতিকে স্পর্শ করিল, কেউ পা ধরলো, পা ধরে সে ভাবলো এটা স্তম্ভ বা পিলার, বা আমরা যেটাই বলি স্তম্ভ পিলার এরকম, হাতি এরকম। আরেকজন শুঙ্গ ধরলো, সে মনে করলো এটা সাপের মতো, হাতি সাপের মতো। আরেকজন কর্ণ স্পর্শ করলো, সে ভাবলো এটা হাতি তো কুলার মতো।
প্রাথমিক যে ধারণাটা, এটাই হচ্ছে সংজ্ঞা। হস্তি সম্বন্ধে ইহাই অন্ধের ধারণা বা সংজ্ঞা। তদ্রূপ সংজ্ঞা আলম্বন ইন্দ্রিয় পথে যেমনটি প্রতিবাদ হয়, ঠিক তেমন জ্ঞানটুকু। তাহলে তদ্রূপ সংজ্ঞা হচ্ছে আলম্বন ইন্দ্রিয় পথে যেটুকু অবস্থা মানে আসবে, যেটুকু আপনি দেখবেন ওইটুকু জ্ঞানটাই হচ্ছে শুধু সংজ্ঞা। এই সংজ্ঞা দ্বারা এক আলম্বন হইতে অন্য আলম্বনকে পৃথক করিতে বা পুনরায় চিনিতে পারা যায় মাত্র। তাইলে আলম্বন এটা আপনি যেটা দেখছেন প্রথম অবস্থায়, ওটাকে আপনি যেভাবে সংজ্ঞায়িত করছেন, এটা এটা হাতি বা এটা ছাগল, এটুকু আপনি শুধু বলতে পারবেন, পৃথক করিতে পারবেন বা চিনতে পারবেন মাত্র। আলম্বন সম্বন্ধে সংজ্ঞা দ্বারা এর চাইতে বেশি জ্ঞান উৎপন্ন হবে না। এর চাইতে বেশি, ইতোধিক মানে হচ্ছে এর চাইতে বেশি, এর চাইতে বেশি ওই আলম্বন সম্বন্ধে আপনি আর অবগত হবেন না বা জানতে পারবেন না। সংজ্ঞা, বিজ্ঞান, অভিজ্ঞা, প্রজ্ঞা প্রভৃতি আলম্বন সম্বন্ধে জ্ঞানের ক্রমোন্নতির বিভিন্ন অবস্থা জ্ঞাপক শব্দ। এখানে বলা হচ্ছে সংজ্ঞা, বিজ্ঞান, অভিজ্ঞা, প্রজ্ঞা প্রভৃতি আলম্বন সম্বন্ধে জ্ঞানের ক্রমোন্নতির বিভিন্ন অবস্থা জ্ঞাপক শব্দ। মানে এগুলা আপনি কোন একটা আলম্বন সম্পর্কে জানার যে স্তর, এই স্তরগুলোর নাম এখানে দিছে সংজ্ঞা, বিজ্ঞান, অভিজ্ঞা, প্রজ্ঞা। তোর মধ্যে সংজ্ঞা আলম্বন সম্বন্ধে প্রাথমিক জ্ঞান। সংজ্ঞা হচ্ছে কোন একটা বিষয় সম্পর্কে কিংবা আলম্বন সম্পর্কে আপনার প্রাথমিক যে ধারণাটা সৃষ্টি হবে, ওটাই হচ্ছে সংজ্ঞা। আলম্বনের ব্যবহার, প্রয়োজন বা প্রকৃতি সম্বন্ধে কোনো জ্ঞান সংজ্ঞা দ্বারা উৎপন্ন হয় না। কোন একটা বিষয়কে আপনি প্রাথমিকভাবে দেখে এটার বিস্তারিত আপনি বলতে পারবেন না। আলম্বন শিশু যে ছবিকৃত বিড়ালকে পরিচিহ্নিত করিতে পারে, তাহার পূর্বলব্ধ বিড়াল সংজ্ঞা দ্বারা। আপনি আর একটু বললে ভালো হবে, আমি তো মোটামুটি বলছি। দীপেন বাবু বুঝছেন তো না? মানে প্রতিবাদ তো কি যায়? প্রতিবাদ মানে আপনার চোখের সামনে উপস্থিত হওয়া। সুভাষিকা অমিতা বড়ুয়া বুঝছেন? ইন্দ্রা বড়ুয়া বুঝছেন? মানটা বোঝা গেছে, তবু আরেকটু আলোচনা করে আরেকটু আলোচনা করার নাকি নয়ন বলছে যে আধা মানুষ তো জন্ম আধা, জীবনে কিছু দেখে না। আধা মানুষ এই সাইডটা জন্ম আধা, বুঝছেন? সাইডটা আধা মানুষ। ওরা বলল যে রাজবাড়িতে যাওয়ার জন্য চাচ্ছে, কারণ হচ্ছে যে রাজবাড়িতে হাতি আছে। তারা কোনোদিন হাতি দেখে নাই, এখন রাজবাড়িতে হাতি আনছে, হাতি দেখবে। কিন্তু ওরা জন্ম আধা, তো তারা কিভাবে দেখবে? তারপরে ওদের 7 জনের ঘটনা হচ্ছে যে এরকম, ওরা 7 জনে একসময় কুলা ধরছিল, কুলাটাকে চারিদিকে হাতড়াইয়া তুতরাইয়া দেখছে, যদ্দূর পারে হাত দিয়ে, ও কুলা এরকম না, এটা নাম হচ্ছে কুলা, ওকে বুঝাই দিল, বুঝছেন? এক আরেকটা অন্ধ ব্যক্তি ওকে একসময় একটা বড় মাপের সাপ, যেটার সাইজ হাতে শ্রোতার মতো, হাতে সুরের মতো আর কি, তো ওটা সাপ একটা ধরাইয়া বললো যে দেখ এটা এরকম সাপ। ওকে সাপ চিনাইলো, সাপের একটা সংজ্ঞা ওর কাছে উৎপন্ন হইল, চিহ্নিত করিতে হইল, দুইটা গেল। তারপরে আরেকদিন ঘটনাক্রমে কিছু একটাতে বাড়ি খাইলো, বলছে যে এটা তুমি, আমি কোথায় বাড়ি খাইছি রে? বলছে এটা একটা কারেন্টের খুঁটি বা খাম্বা, থম। ও
ধরে ধরে দেখলো এটা এরকম থম না, ও বলছে হ্যাঁ এটা থম, খাম্বা। খাম্বা নামক একটা সংজ্ঞা 3 নাম্বার অন্ধের কাছে উৎপন্ন হইল। তারপরে কোনো এক সময় তাকে মূলা খেতে দিল, বলছে এটা মূলা, এটা এভাবে এগুলো রান্না করে খাই তরকারি, এটা এরকম। ধরে ধরে দেখলো আগাটো গোড়া, এটা মূলা। 4 নাম্বার অন্ধের এই মূলার একটা সংজ্ঞা তার কাছে এলো। তো এরা আজকে রাজার বাড়িতে যাচ্ছে হাতি দেখার জন্য। তো চক্ষুষ্মান ব্যক্তি তাদের সুদয়, অন্ধদের সুদয় বা বন্ধু, ওরা বলল যে দেখো তোমরা এখন হাতির কাছে আসছো, কই কই, ওরা তো মানে চোখে দেখবে না, এরা হাত দিয়েই ইয়ে করবে যে। তা বলছে একজনকে ধরা দিছে পা, বলছে এই দেখো এটা হাতি। তারপরে ও ভালা করিয়া ইয়ে ধরছে পুরা, ধরে ওহ ও হাতি তো খাম্বার মতো, আর কোনো কিছু সে ধরে দেখে নাই, শুধু পাটা ধরছে। ওই যে খাম্বা সংজ্ঞা তার কাছে আছে, খাম্বা তার মনের সংজ্ঞাই তো রয়েছে থম, ও হাতি থমের মতো, ও তো চোখে দেখে না, ও যেটাই তার কাছে সংজ্ঞা আছে ওইভাবেই সে ইয়ে করে নিল, ওই সংজ্ঞা এই সংজ্ঞা সেম দেখাতে এই জিনিসটা ওর কাছে সংজ্ঞায়িত হলো যে হাতি থমের মতো। আর আরেকজনকে ধরাই দিছে যে হাতের সুর যেখানে আছে সেখানে, হাতের সুরটা পুরো সুন্দর করে করে ধরছে, ধরার পরে বলতেছে যে ও হাতি তো সাপের মতো, এখনো না চিনলাম, হাতি আর সাপ তো কোনো বেশ কম নাই। আধা মানুষ ও হাতি সম্পর্কে কোনো প্রকৃত ধারণা হয় নাই, তবে ওই পূর্ব সংজ্ঞায়িততার কারণে যেরকম সংজ্ঞা প্রাপ্ত হয়েছে অমনটাই তার কাছে উৎপন্ন হয়েছে, যেই জিনিসটা ধরেছে সে। তারপরে আরেকজন আদাকে ধরতে দিল যে দেখো এটা হচ্ছে হাতি, কই দেখি, হচ্ছে এটা, হাত নিয়ে সুরের দাঁতগুলোর মধ্যে বাজায় দিয়েছে বড় দাঁতে, ও হাতি তো মূলার মতো। তারপরে আরেকটা হাতিকে আরেকজনকে দিল যে কান ধরতে, ও হাতি তো কুলার মতো। এইভাবে 60 জনের কাছে 4 রকম অবস্থার প্রকাশ পেয়েছে এই হাতি সম্পর্কে। আগের যে পূর্ব বিষয়ে ধারণা যেটা ছিল ওই ধারণার সঙ্গে এখানে যখন এই জিনিসটা সেম লাগলো, ও এটা তো এটা, ওটাকেই মূলত সংজ্ঞা বলে। তো এই উদাহরণেই যে আসলে সংজ্ঞাকে পুরো চেনা যাবে তেমনটা না। যেমন আমাদের কাছে একটু করে এখন একটা বাতাসের অনুভূতি আসলো, তো এই বাতাসটা কিসের বাতাস? আমি যদি আগে অ্যাসিড বাতাস খেয়ে থাকি তখন আমি বুঝবো যে এটা অ্যাসিড বাতাস। আমি ফ্যানের বাতাস সম্পর্কে আমার যদি পূর্ব ধারণা থাকে, সংজ্ঞায়িত করা থাকে, ও এটা ফ্যানের বাতাস, অথবা এটা এয়ার কুলারের বাতাস, এরকম কিছু একটা বুঝবো। তারপরে অথবা খুব এমন একটা বাতাস লেগেছে, ওই বাতাস দিয়ে আগের পুরোনো দিনে বুড়ো বুড়িরা বুঝতে পারেন ওই অমুক দিয়ে কেটে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, আমাদের এখানে হয়তো বৃষ্টি আসতে পারে, তাড়াতাড়ি জিনিসপত্র ঢুকাইলেও। বাতাস দেখেও আমরা বুঝি না, এটা বাতাস সম্পর্কে ওর পূর্ব চেতনা, পূর্ব সংজ্ঞা, এক এক ডিজাইনের বাতাস গায়ের মধ্যে লেগে এক এক রকমের সংজ্ঞায়িত হলো, বুঝছেন? এটাই হচ্ছে যে সংজ্ঞা, মনের মধ্যে প্রথম যে চিহ্নিত হওয়া, প্রথম ভাবে ওকে চেনা বুঝা জানা, হ্যাঁ প্রথম, এটাকেই মূলত সংজ্ঞা বলে। আর পূর্বের কথা আবার সর্বচিত্ত সাধারণ চৈতসিককে এককভাবে চিহ্নিতকরণ আসলে সম্ভব না, একটা বুঝাইতে গেলে ওগুলো সহ এখানে যুক্ত হয়ে যায়, সেজন্য। তো যাই হোক, এর পরেরটা আমরা তাইলে বুঝি আরো সংজ্ঞার পরে। আরেকটা উদাহরণ দিয়েছে এখানে, যেমন গুঁড়ো বাচ্চাকে আমরা
বাল্য শিক্ষার বই দিয়ে এটা কি রে, ও বিলাই, এটা কেমনে ও বলে ফেলতে পারলো? আগে সে বিলাই দেখেছে ঘরের মধ্যে, তখন ওটার ছবি যখন দেখেছে এটা বিলাই, ও বলে দিতে পারে। তার ওই বিলাইয়ের সংজ্ঞা তার কাছে আছে, বুঝছেন? মাতা অর্থাৎ পূর্বের সংজ্ঞায়িত ধারণাকে মানে এই এটা বর্তমানে এটা মানে সংজ্ঞায়িত করে আর কি, দেখে সংজ্ঞায়িত করছে আর কি। প্রাথমিক ধারণা আলাদা আলাদা ইন্দ্রিয় দ্বারা আলাদা আলাদা সংজ্ঞা তো উৎপন্ন হয়, তাই না? হ্যাঁ, এটা কান দিয়ে শুনেছেন, এটা কানের। আমি যেমন ত্বকের কথা বললাম না, এখন বাতাসের সংজ্ঞা বললাম না, তারপরে খাদ্যের সংজ্ঞাও সেম না। আমি একটা কিছু খাইছি, ওহো এটা তো ইয়ার মতো, আম এবং কলা মিশ্রিত জুস খাইছিলাম, যে একদম সেম স্বাদ। ওটা সেম না হলেও ওই সংজ্ঞাটা সেম, এটা দিয়েই বোধহয় বানাইছে, এটার নাম পাল্টাইছে আর কি, কিন্তু এটা দিয়েই বানাইছে। আমার থেকে ওই সংজ্ঞাটা আছে, আমি বুঝতে পারলাম। গন্ধের ক্ষেত্রে এরকম, শব্দের ক্ষেত্রে এরকম, সবগুলো এরকম। গন্ধের সময় আমরা এটা মানুষ পচা গন্ধ নাকি বিলাই পচা গন্ধ, যদি আমার দুটোটা যদি ডিফারেন্স করা থাকে, তাহলে আমি বুঝবো এটা মানুষ পচা গন্ধ, এটা বিলাই পচা গন্ধ, এটা শুটকির গন্ধ, এটাও মুখ শুটকি, এটাও মুখ শুটকি, বা এটা কলা পচা গন্ধ চিনতে পারবো, বা এটা সুগন্ধি চিহ্নিত করতে পারবো আগের ধারণার অনুসারে। আর না হলেও আমার থেকে এটা আমি আগে কখনো দেখি নাই, নতুন ভাবে দেখা হলো একদম, এটা নতুন, আমি আগে কখনো দেখি নাই, এটা প্রথম ভাবে সংজ্ঞায়িত হলো, এটা চিহ্নিতকরণ হলো, চিহ্নিত করলো, এটা এরকম আগে না থাকলেও। তারপরে চেতনা, হ্যাঁ পড়েন। চেতেতি চেতনা, যাহা চিন্তা করে তাহাই চেতনা। চেতনা সহজাত জ্যোতিষীগুলিকে নিজের অঙ্গীভূত করিয়া আলম্বনে যোগ করে ও তাহাদের কার্যের উদ্দেশ্যে নির্ধারণ করে এবং কর্মসিদ্ধির জন্য পরিচিত করে, ইহা সহজাত চেতনা। লোভাদি হেতু সংযোগে এই চেতনা কর্মে পরিণত হয় এবং সংস্কার রূপে চিত্ত সন্ততিতে প্রচ্ছন্নতাকে ও অবকাশ পাইলে বাক্যকর্মে বা কায়কর্মে প্রকাশিত হয়। যখন ইহা কুশলাকুশলে পরিবর্তিত হয়, তখন নানাকণিক চেতনা। কর্ম সম্পাদন কাল ও পরবর্তী কাল বিভিন্ন বলিয়া ইহা নানাকণিক, নানা অর্থ বিভিন্ন। নয়নবাবু বলেন। আপনি একবারে আলোচনা করলে মনে হয় ভালো হবে, নাহলে আমাদের সময় বেশি যাচ্ছে। তো আমি একবার, আপনি একবার, দুইবার করলে, একবারে করলে মনে হয় ভালো হবে। আসলে আমি ডাইরেক্ট করলে তো হবেও না, কোথায় কিরকম আমি করলে বানতে ওরা বুঝতে পারে না, তো সেই জন্য আমি হয়তো বুঝাতে পারি না বিষয়টা। কোথায় কিরকম গাবলা আছে, বোঝা যায়, তারপরেও তো বুঝতে পারে যে মানে কদ্দুর কি হয়েছে, আরো কদ্দুর বলতে হবে। তখন আমি যদি আচ্ছা তাহলে বান্দা আমি বলতেছি নতুন কিছু যদি পারি আমি চেতনা। হ্যাঁ আচ্ছা বান্দা আমি তাহলে বলতেছি চেতনা। চেতিতিতে চেতিতি চেতনা, যাহা চিন্তা করাই তাহাই চেতনা। যাহা চিন্তা করাই তাহাই চেতনা। চেতনা সহজাত চৈতসিক গুলো চেতনা, ওইটা চেতিতি, ওইটা অর্থটা বলতে হবে। এটা হচ্ছে পালি ভাষা, এটা হচ্ছে পালি ভাষা, এটা পালি ভাষা। যেমন আপনি এর উপরে যেটা পড়ছেন সংজ্ঞা, এটার পাশে দেখেন সংজ্ঞা, মানে এটা পালি ভাষা। আর বেদনার তো পালি ভাষা এখানে দেয় নাই। স্পর্শের এটা দেখেন স্পর্শ, এটা হচ্ছে পশ্য, মানে পালি ভাষা এটা।
চেতিতি চেতনা, মানে যাহা চিন্তা করায় তাহাই চেতনা। চেতনা সহজাত চৈতসিক গুলিকে নিজের অঙ্গীভূত করিয়া আলম্বনে যোগ করে এবং তাহাদের কার্যে উদ্দেশ্য নির্ধারণ করে এবং কর্মসিদ্ধির জন্য পরিচিত করে। যাহা চিন্তা করায় তাহাই চেতনা। আবার যাহা চিন্তা আবার করায়, কথাটা বলছি। বলতে? হ্যাঁ, পুরোটা শেষ করেন। পুরোটা পড়ে ফেলতাম। যেদূর আছে একটু আলোচনা করেন না। যাহা চিন্তা করায় তাহা চেতনা। চেতনা সহজাত চৈতসিক গুলিকে চেতনার সহজাত চৈতসিক কোনগুলা? এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে 7টা যে চৈতসিক আছে, তার মধ্যে চেতনা যখন কাজকর্ম সম্পাদন করবে বা কাজ শুরু করবে, বাক্য এটাও ওর সাথে সহজাত হিসেবে এখানে কাজ শুরু করবে। ঠিক আছে না বান্তে? আচ্ছা। নিজের অঙ্গীভূত করিয়া আলম্বনে যোগ করে এবং তাহাদের কার্যে উদ্দেশ্য নির্ধারণ করে এবং কর্মসিদ্ধির জন্য পরিচিত করে। এই সবগুলোকে একসাথে নিয়ে সে আলম্বনে যোগ করে এবং তাহাদের কার্য উদ্দেশ্য, মানে কি কাজ করবে তারা, সেটা নির্ধারণ করে দেয় এবং ওই কাজ সম্পাদন করার জন্য তাদেরকে পরিচিত করে। এটা হচ্ছে চেতনার কাজ। ইহা সহজাত চেতনা। 2 নম্বর হচ্ছে লোবাদি হেতু সংযোগে এই চেতনা কর্মে পরিণত হয়। লোবাদি মানে যখন লোভ যুক্ত হবে, এখানে লোভ যুক্ত হবে, তখন এইটা আপনার কর্মে পরিণত হবে এবং সংস্কার রূপে চিত্ত সন্ততিতে প্রচ্ছন্ন থাকে। সংস্কার মানতে তাহলে তো একটু করে পতিত্ব সমুৎপাত বলতে হবে মনে হয়। অবিদ্যাপচ্ছায় সাংকারা, সংস্কার বোঝানোর জন্য। আচ্ছা, সংস্কারকে যদি আমরা শুধু মানে এক কথায় বুঝতে চাই, সংস্কার হচ্ছে আমাদের কর্মবীজ। বানতে ভুল হচ্ছে আমার? না, ভুল হচ্ছে না, ঠিক আছে বলেন। সংস্কার হচ্ছে আমাদের কর্মবীজ। আমরা যে কর্মগুলা করি সে কর্মের যে মানে আপনার এরপর যে ফল পাবো, একটা কাজের যে আমি ফলাফল পাবো, ওগুলোই হচ্ছে সংস্কার। এটা আপনার কুশল সংস্কার হইতে পারে, অকুশল সংস্কারও হইতে পারে। সংস্কার রূপে চিত্ত সন্ততিতে প্রচ্ছন্ন থাকে ও অবকাশ পাইলে বাক্যকর্মে বা কায়কর্মে প্রকাশিত হয়। যখন এই লোবাদি হেতু সংযোগ হবে এই চেতনাতে, তখন এটা কর্মে পরিণত হবে এবং এটা সংস্কার রূপে চিত্ত সন্ততিতে, মানে আমার মনের মধ্যে এটা কি হবে, প্রচ্ছন্ন ভাবে থাকবে এবং সুযোগ পেলে এটা হয় আমার শরীর দ্বারা অথবা বাক্য দ্বারা, বাক্য দ্বারা এটা প্রকাশিত হবে। যখন ইহা কুশলাকুশলে, মানে যখন এটি বা এই কর্মটি কুশল বা অকুশল পরিবর্তিত হয়, তখন নানাক্ষণিক চেতনা কর্ম সম্পাদন কাল ও ফলোৎপত্তি কাল বিভিন্ন বলিয়া ইহা নানাক্ষণিক। কর্ম সম্পাদন কাল ও ফলোৎপত্তি কাল বিভিন্ন বলিয়া ইহা নানাক্ষণিক। নানা অর্থ বিভিন্ন। যখন ইহা কুশলাকুশল পরিবর্তিত হয়, তখন নানাক্ষণিক চেতনা। প্রান্তে নানাক্ষণিক এটা হচ্ছে এক এক সময় এক এক রকম করে এটা উৎপন্ন হবে চেতনাটা, বা চিন্তা করাবে বা কর্ম সম্পাদন করাবে, নাকি বান্তে?
এবং আবার এটার ফলও মানে এক এক সময় এক এক রকম করে ফল দিবে, মানে আপনার কর্ম অনুসারে আর কি নানান সময় এটা ফল প্রদান করবে। ভান্তে আমি কিছু বলবো নাকি? হ্যাঁ বলেন। হ্যাঁ একটু অবশ্যই অবশ্যই জানতে দাদা। চাচ্ছি। হ্যাঁ, বন্দনা ভান্তে। হুম। ভান্তে, চেতনা হচ্ছে যাহা চিন্তা করায় তাহা চেতনা। তো চেতনাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যে কুশল চেতনা, অকুশল চেতনা। তো কুশলের ভাবে যদি দেখি তাহলে ধরুন আমাদের মনে ধরুন আমি একটা সঙ্গদান করব, আমি মনে 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 ভাবলাম সঙ্গদান করব, আর ঠিক এটার বিপক্ষে যদি ধরি তাহলে অকুশলের দিকে চেতনা ধরি তাহলে আমি একটা চুরি করব। তো ওইভাবে আমি মানে প্রথম অবস্থায় সেটা অঙ্গীকারবদ্ধ হলাম যে আমি সঙ্গদান করব, আর আরেকভাবে যদি অকুশলের দিকে চিন্তা করি আমি চুরি করব। তো ওইটা হচ্ছে সহজাত চেতনা। তো যখন আমি করতে গেলাম মানে কর্মে পরিণত করলাম, সেটা সসংস্কারিকও হতে পারে, অসংস্কারিকও হতে পারে। যেমন অসংস্কারিক হবে আমি যখন নিজে থেকে মানে উদ্যত হয়ে করব, বা কেউ আমাকে বলে দিল, আমার মনে মনে আছে আমি দিব, কিন্তু কেউ আমাকে বলে নাই, আমি নিজে নিজে করে ফেললাম সেই সঙ্গদানটা, তো সেই জায়গায় সংস্কারটা অসংস্কারিক হয়ে যাবে। আর যেই কেউ আমাকে বলে দেবে তুমি বলছিলে করবে, তো করছো না কেন, আমি বললাম আচ্ছা করব করব সঙ্গদানটা, তো করে যেই ফেললাম সেটা সসংস্কারিক হয়ে গেল। তো ওই উপায়ে মানে যেটা কর্মে পরিণত হলো, এখানে গিয়ে সংস্কারটা যুক্ত হলো। তো অতটাই আমি মানে কুশল অকুশল সম্পর্কে যেটা আমি মানে ভাগ করছি বা ওইগুলাই আমি বুঝতে পারলাম আর কি। নয়ন বাবুটা পুরো বলা ঠিক শেষ আছে। ছিল? এবার উদাহরণটা দাদা দিছে তো, এই হুম। যে আমি সঙ্গদান করব, এটা আমার ভিতরে যে একটা চেতনা সৃষ্টি হলো, বা আমি যে একটা চিন্তা শুরু হয়ে গেল যে ধরেন ফেব্রুয়ারিতে বা মার্চে একটা সমাধান করব, এটা আজকে থেকে যখন আমার ভিতরে এটা চলে আসবে, এই যে যেটা আমাকে এটা নিয়ে ভাবাচ্ছে বা চিন্তা করাচ্ছে, ওটাই হচ্ছে চেতনা। মানে এই সঙ্গদান বা কোন একটা অনুষ্ঠান বা কুশল হোক অকুশল হোক, আমার ভিতরে যে একটা বিষয় নিয়ে ভাবাচ্ছে, ওটাই হচ্ছে চেতনা। ঠিক আছে দাদা? কুশল অকুশলের বিষয়টা ঠিক আছে? হ্যাঁ, আমি ওইটাই মানে একদম শর্টকাটে বললাম, একটু বানতে যদি বলে দেন তাহলে আরো ভালো হবে। বলতে আমি একটু কথা বলছিলাম এখানে। এখানে দুইটা বিষয় আছে চেতনার। এখানে একটা হচ্ছে গিয়ে সহজাত চেতনা, যেটা সহজাত চৈতসিকের উপর ভিত্তি করা হচ্ছে। এখানে যেটা সহজাত চেতনার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার যে চৈতসিক গুলো সহজাত বলতে মানে একসাথে উৎপন্ন হচ্ছে, বুঝছো? যেগুলো একসাথে উৎপন্ন হচ্ছে সেগুলোকে একসাথে করে কাজের উদ্দেশ্যে মানে কোন একটা কাজ করার জন্য এটা উৎপন্ন হচ্ছে, প্ররোচিত করতেছে সহজাত চেতনাটা। আর নানাক্ষণিক চেতনা যেটা এখানে এসে গিয়ে এটা লোবাদি হেতু যোগ হচ্ছে, যেটা পরবর্তীতে কুশল অকুশলে পরিণত হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি দেখি মানে দুইটা আলাদা আলাদা বিষয় না, এই দুইটা হচ্ছে গিয়ে স্টেপ, যেটা সম্পূর্ণ হলে চেতনাটা উৎপন্ন হয়, এরকম বুঝাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এই স্টেপটা যখন পরিপূর্ণ হবে তখন কর্মে সম্পাদিত হবে, এটা কর্ম সম্পাদিত হবে। এখানে এক নাম্বারটা যেটা হচ্ছে নিজের অঙ্গীভূত ক্রিয়া, মানে চেতনা সহজাত চৈতসিক গুলোকে, মানে চেতনা এটা একটা চৈতসিক না, এটার সাথে আরো 6টা চৈতসিক আছে না, ওদের সবাইকে একসাথে নিয়ে সে এই কাজটি করার জন্য প্রথমে কোন একটা আলম্বনের উপরে ধরলাম এটা সঙ্গদান, এটা নিয়ে সে প্রথম উদ্দেশ্য আমাকে ভাবাইলো সবগুলো বিষয় নিয়ে। এখানে কি কি থাকবে? এখানে বাকি 7টা সর্বচিত্ত সাধারণ চৈতসিক সবগুলো 7টাকে নিয়ে সে আমাকে এটা ভাবানোর পরে গিয়ে যখন এটাকে কাজ করার জন্য এবং এই কর্ম কমপ্লিট করার জন্য যা যা করণীয় আমার ভিতরে সেটা কমপ্লিট করলো, কমপ্লিট করার পরে 2 নম্বর সে তখন 2 নম্বরে আসবে। ওই যে দাদা বললো লোবাদি হেতু যখন আসবে তখন এটা অকুশল কর্মে চলে আসবে, ঠিক আছে না? আবার শুধু অকুশল না, আমাদের কুশলের মধ্যেও কিন্তু লোভ থাকে। আমরা লোভ থাকে বলতে আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি একটা কোথাও ধরেন কোন একটা জায়গায় আমি একটা জিনিস দান করব, ওই দানের ফলে আমি অমুক জিনিসটা পাবো,
এই চিন্তা করে যখন আমরা দান করি তখন কিন্তু এই লোবাদি হেতু এখানে সংযুক্ত হয়। পান্তে এটা ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আরো কেউ সব বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা। আরো কেউ বলতে চাচ্ছেন? তিনজন একটা বানতে সুন্দর হয়েছে তো, উদাহরণস্বরূপ বলছে যে হুম, এগুলো বুঝতে পারছি আর কি। তাহলে আর তিনজন একটা আমার তো সুন্দর হয়েছে। আলোচনার দরকার নাই, আর হয়েছে। না বলেন না মানতে, আপনি বললে তো আরো ভালো হবে। না আমি ওইটাই বলছি যে ওরা যে বলছে হুম। তিনজনে তিনটা উদাহরণ দিয়ে বলছে, না, ওনারা সেগুলো তো সুন্দর হয়েছে বলতে আর কি। পারবে, কারণ এগুলো আগে একবার ক্লাস করেছে সবাই। হ্যাঁ, আপনি হয়তো এগুলা আগে ছিলেন না যথাযথ বিধায় হয়েছে আর কি, জানেন না। উদাহরণ গুলো যথাযথ হয়েছে, হ্যাঁ। এটাই বুঝতে পারছি বান্ধব। আপনিও বলেন, সমস্যা কি? প্রথমে নয়নবাবুর কথা বলি। আমাদের দেরি হয়ে যাচ্ছে এটা আলোচনা করতে। এক লাইন নিয়েও আমাদের অনেক সময় 2-3 ক্লাস চলে যেতে পারে। না ওটা কোনো সমস্যা নাই এটা বান্ধব, কোনো দেরি হলে সমস্যা না। দেরি হলে আমরা তো কোথাও দুবদুবি করতেছি না। আর আমরা তো কোথাও চাচ্ছি না। আমাদের প্রধান কাজ জীবনের। নয়ন বাবুর হয়তো তারা আছে, সেই না সুবাদে না না বলছে। না না, তারা নাই। না আপনাদের না। উনি তো পড়েছেন, উনি এখানে বিশেষত যুক্ত আছেন পুনরায় কেন, আরেকটু ভালো করে জানাও হবে এবং আপনাদের একটু সহায়তা হবে। এটা হচ্ছে যে মূলত এগুলো আমরা নয়নবাবুর বলি, উদ্দেশ্য। আমরা আমরা এবং আমরা শেষে পাইছি। নয়নবাবু তো আগের ক্লাসটাও মোটামুটি ভালো করে করেছে, তো এটা রেকর্ড থাকলে আপনারা দেখতেন হয়তো। রেকর্ডটা আমরা করি নাই তখন। এবং আমাদের এই মাস্টার বাবু জ্ঞানশ্রী সিংহ উনিও, তারপরে আমাদের দীপেন বাবু তো আগের ক্লাসে ছিল প্রায়ই। তো এরা জানে আগে থেকে। তো এখন আবার যে করতেছে নিজেদেরও একটু জ্ঞান সমৃদ্ধ হবে, আর যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য অনেক সহায়ক হবে। আর আপনারা যারা নতুন আসছেন শুধু নতুনদেরকে নিয়েও কিন্তু আমি এই ক্লাসটা করতে পারতাম না, করা সম্ভব না। এটা আপনারা বুঝে গেছেন। আপনারা বোপ হয়ে থাকলে আমি আস্তে করে বোপ হয়ে যাই, দেখেছেন, খেয়াল করেছেন? আপনারা বোপ থাকলে আমিও কিছুক্ষণ পর আমিও বোপ হয়ে যাই, আর আমার বলার মতো ভাষা থাকে না। এরা বলছে বলে আমার এখন কতগুলো কথা জমা হয়ে গেছে। না হলে কিন্তু আমি কিছু বলতে পারতাম না এখন, বুঝছেন? আমার অনেক কিছু এখন বলতে ইচ্ছে করতেছে এটাকে কেন্দ্র করে। প্রথম যখন শুরু থেকে পড়ছে আমাদের শিল্পী গুরু, তখন আমার কিছুই, আমি যেন মনে করতেছি আর আমার কি বলার আছে এখানে, কিন্তু এখন দেখতেছি অনেক কিছু বলার আছে। হ্যাঁ, তো সেজন্য আমি বলার জন্য উৎসাহ বোধ করি এবং এই জিনিসটাকে আরেকটু সহজ করার জন্য আমার মধ্যে একটা কাজ করে বিষয়। হ্যাঁ, প্রথম হচ্ছে যে এটা একদম সহজ করে চিনতে গেলে আমরা সেন্সর বললে খুব ভালো করে চিনি এখন। সেন্সর সেন্সর বুঝেন না? সেন্সর লাইট আছে যে আপনি যাওয়ার সময় নিজে নিজে জ্বলে যায়, দেখছেন? রক্তের কানেকশন পাইলে কুত্তা একটা হাঁটিয়ে গেলে, বিলে একটা হাঁটিয়ে গেলে, মানুষ একটা হাঁটিয়ে গেলে লাইট জ্বলে যায়, দেখছেন? দেখেন নাই? তারপরে দরজার সামনে গেলে দরজা কতগুলো খুলে যায়, সেন্সর। মানুষ আসতে দেখলেই অটোমেটিক দরজা খুলে যায়। তারপরে এই জাতীয় প্রত্যেকটা কিছুর মধ্যে এরকম এখন আমরা বৈজ্ঞানিকভাবে এই সেন্সরগুলো লাগাচ্ছি। তারপরে এই সেন্সর এখন তো আরো উন্নত হয়ে গেছে। মানুষের হাত নাই যে হাতের মধ্যে লাগাচ্ছে, পা নাই যে পা লাগাচ্ছে, সেন্সরি পা। এটা মাইন্ডের সঙ্গে এমনভাবে যুক্ত করে দেওয়া হয়, এমনভাবে সেটিং করে দেওয়া হয় ওই সেন্সরগুলোর দ্বারা ঠ্যাংটা সোজা করতে চাইলে সোজা হয়, বাঁকা করতে চাইলে বাঁকা হয়। এরকম অনেক কিছু সেন্সরের কাজ করেছে না? ঠিক এই চেতনাটা হচ্ছে যে সেন্সর। আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি, দ্রুম করে একটা আওয়াজ হইল। হ্যাঁ, তখন এই আওয়াজটা কে শুনতে পায় যে আমাদের কানে। হ্যাঁ, তো ওই সেন্সরটা কানের মধ্যে লাগানো আছে। আমি যদিও বা ঘুমন্ত থাকলেও ও আওয়াজটা পাওয়া মাত্র ও এটা ব্রেনকে সাপ্লাই দেয় বিষয়টা। দিয়ে ও চিন্তা করতে বাধ্য করায়। চিন্তা করতে বাধ্য করায় ওই আওয়াজটার কারণে। বুঝেছেন? তাহলে আমাকে ওই যে সেন্সর বা ওই শব্দটা আমার কান শুনছে, শোনার পরে ওই চেতনা বা ওই সেন্সরটা পাওয়ার কারণে আমি চিন্তা করতে বাধ্য হয়েছি। এটা কিসের শব্দ রে? এটা কেন হয়েছে রে? কি কারণ হয়েছে রে? ও মা বোম ফুটো দে না, ধা ফরান লই বাসা। তখন আমাকে এটা পুরা গাইড করলো। ও চিন্তা করিয়ে দুধছে না, এবার আমরা দূরা স্টার্ট করি। বোম ফুটতে দেয় না, অবুক অবুক। হ্যাঁ, দূরা শুরু করি। তাহলে ওই
সেন্সর হচ্ছে চেতনা, যেটা আমাদেরকে চিন্তা করতে বাধ্য করায়, চিন্তা করানোর জন্য এই জাতীয় যত রকমের কার্যক্রম আছে, আমরা এই ৬ ভাবেই এই সেন্সরগুলো আমাদের উৎপন্ন হয়। ৬টা এরকম সেন্সর আছে আমাদের, 6 সেন্স। এইটা মূলত হচ্ছে যে এটা চেতেতীতি চেতনা, চিত্তকে চিন্তা করতে বা চিত্ত উৎপন্ন হতে সহযোগিতা করে, যে ওই অবস্থাটার নাম হচ্ছে যে চেতনা। আমি বারবার একই কথা বলে যাচ্ছি, সর্বচিত্ত সাধারণ চৈতসিকের বেলায় এই চেতনাকেও আলাদা করে বিশ্লেষণ করে দেখানো সম্ভব না। একটা দেখাইতে গেলে আরো বাকি ৬টাও বলবে যে আমরাও সেখানে আছি, এবং এই চেতনার অবস্থান কতটুকু পর্যন্ত আছে। উপাসক নয়নবাবু দেখেন আমাদের প্রথমে কি কি আছে, ইয়া থেকে শুরু করে একদম ভবাঙ্গ, তারপর ভবাঙ্গ চলন, তারপরে কি ছিল, ভবাঙ্গ উপচ্ছেদ, ভবাঙ্গ চলন, উপচ্ছেদ, তারপরে উপচ্ছেদ, উপঘাতক একটা আছে না বলতে, না ভবাঙ্গ উপচ্ছেদ, তারপরে পঞ্চদ্বারাবর্তন, তারপরে হচ্ছে যে পঞ্চদ্বারাবর্তনের পরে সম্প্রতীচ্য হতে শুরু করে বাকিগুলো না, হ্যাঁ সম্প্রতীচ্যর আগে মনে হয় বিজ্ঞানটা আছে, এগুলো সবগুলো বিজ্ঞান, তো সম্প্রতীচ্য বিজ্ঞান, সন্তিরণ বিজ্ঞান, বিজ্ঞান বলতেছি না আর কি, আমি শুধু ওইভাবে বলতেছি সংক্ষিপ্ত ভাবে। তো এই সব জায়গার মধ্যে চেতনা আছে কিনা বলেন তো নয়নবাবু? এই যে আমি সবগুলোতে বলে আসলাম, প্রথম হচ্ছে যে ভবাঙ্গ চলন আছে বানতে, এগুলোতে আর ডাইরেক্ট ভবাঙ্গের মধ্যে চেতনা আছে কি? আছে, প্রমাণ দেন। আছে ভবাঙ্গের মধ্যে কেমনে থাকবে বানতে? ভবাঙ্গের মধ্যে তো সে নিষ্ক্রিয় হিসেবে থাকে। নিষ্ক্রিয় হিসেবে থাকলে যে আমি কানের মধ্যে বন্ধুরা শব্দ শুনলাম, জেগে উঠলাম কেমনে, দৌড়াচ্ছি কেমনে, বুঝে গেছে? হ্যাঁ বুঝে গেছে? কানটা এমনি মরা মানুষের কান, ওরে বোম না আরো বহুত কিছু ফুটান আপনি, ও উঠবে না আর, বুঝছেন? যখন আমার এটা ভবাঙ্গে ছিল, কিন্তু আমার এই সেন্সর গুলো কিন্তু অ্যাক্টিভ রেখেই আমি ভবাঙ্গে আছি, যে এগুলো অ্যাক্টিভ আছে, কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি জীবিত ইন্দ্রিয় সহ যাবতীয় জিনিসগুলো আমার যখন অ্যাক্টিভ থাকে, আমি ঘুমাইলেও এরা সেন্সর গুলোকে কিন্তু ও কাজে লাগিয়ে দিয়েছে। একটু করে গরম ছ্যাঁক লাগান না, ও উঠে যাবে লগে লগে, সেন্সর অ্যাক্টিভ করে রাখছে যে, বুঝছেন? এটাই হচ্ছে মূলত চেতনা, বুঝছেন? ওই চেতনা, বুঝছেন? এখন চেতনার কি চেতন থাকা, এটা ইয়া করে না দেওয়া, আমরা কি করে দিই যে মানে আপনার এই সাতটা চৈতসিক কেটে ফেলার সময় আমরা বেশত করে দিই না, হাত যখন কেটে ফেলতে হয় তখন এটা আমরা বেশত করে দিই না, সেন্সলেস করে দিই, সেন্সলেস করা। এখন বুঝছেন চেতনাটা কি জিনিস? পুরো ক্লিয়ার হয়ে গেছে না মূলত? তাহলে এই চেতনা ভবাঙ্গ যেখানে থাকে সেখানেও ছিল, তারপরে সেখান থেকে বের হওয়ার প্রত্যেকটা জায়গায়ও ছিল, এবং সম্প্রতীচ্য সন্তিরণ, ব্যবস্থাপন, যবন এবং তদালম্বন, আবার পুনরায় ব্যবস্থাপন। কোন জায়গায় এই চেতনার অবর্তমানতা, চেতনার বিয়োগতা আছে কি? নাই, থাকার কথাও না, কারণ এই সাতটা সর্বক্ষণ সর্ব অবস্থাতে থাকবে, যদিও বা উৎপন্ন ধ্বংসের মধ্য দিয়েই চলছে, কিন্তু থাকবে। এরা সবসময় অন ডিউটি, এরা অফ ডিউটি কখনো থাকবে না, অন ডিউটি এদের সার্বক্ষণিক। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি, এখানে আরেকটা জিনিস, আচ্ছা লাইন করে বললে আর একটু সুবিধা হবে, প্রত্যেকটা জিনিস আপনাদের ইয়েতে আসবে। তাইলে আমরা এক লাইন শুধু বললাম চেতেতীতি চেতনা, এদূর পর্যন্ত শুধু এতক্ষণ আলোচনা করলাম আমি, বুঝছেন? এটা এদূর পর্যন্ত ক্লিয়ার সবার না? হ্যাঁ। তারপরে দ্বিতীয়তে দেখেন, যাহা চিন্তা করায় তাহা চেতনা, তা আমাদেরকে এই সমস্ত সেন্সরগুলো চিন্তা করাইতে বাধ্য করায়, এটাও বলেছি আমি, খেয়াল করেছেন?
যেগুলো আমাদেরকে চিন্তা করতে বা চিত্ত উৎপন্ন হতে বাধ্য করায়, ওটাই হচ্ছে যে মূলত চেতনা বা এই সেন্সর বলতেছি আর কি ঠিক আমি আছে বন্ধু, ইংরেজিতে। চেতনা, হ্যাঁ সেন্সর বা চেতনা। হ্যাঁ। তারপরে হচ্ছে যে কি, চেতনা সহজাত চৈতসিক গুলিকে, চেতনা সহজাত চৈতসিক গুলিকে আরো ছয়টা গুলো আবৃত্তি করে নমিতা বড়ুয়া। বান্তে ছয়টা হচ্ছে যে আপনার স্পর্শ, বেদনা, সংজ্ঞা, একাগ্রতা, জীবেতেন্দ্রিয়, মনস্কার, চেতনা, চেতনা শুদ্ধ এই 7টা। ছয়টাকে নিজের অঙ্গীভূত করিয়া, মানে ওই 6টা বিষয়কে চেতনা নিজের অঙ্গে লাগাই ফেলে, বুঝছেন? চেতনা নিজের অঙ্গে লাগাই ফেলে, অঙ্গীভূত করিয়া মানে অঙ্গের মধ্যে লাগাই দেয়। আপনি যেমন আপনার অঙ্গের মধ্যে ভূষণ পরেছেন, নানা জাতীয় সাজদ্রব্য পরেছেন, এগুলো লাগিয়ে যেমন চলেন, চেতনাও ঠিক ওই 6টা বিষয়কে, 6টা ভূষণকে ও লাগিয়ে নেবে। 6টা মানে মনে করেন একটা হাত, একটা ঠ্যাং, একটা এটা সেটা গুলিয়ে বানিয়ে ও ইয়ে করবে, ওর 6 অঙ্গ আরো বানাবে, ও সহ 7 অঙ্গ টোটাল, এটা বানিয়ে ও চলবে। নিজের মধ্যে অঙ্গীভূত করিয়া আলম্বনে যোগ করে। কোথায় যোগ করে? আলম্বনে যোগ করে। আলম্বন আমরা চিনি, সবকিছু এখানে যুক্ত করিয়া তারপরে এটা আলম্বনে যোগ করে, 6 প্রকার আলম্বনে। ঠিক আছে, 6 প্রকার আলম্বনে ও যোগ করে, কে? চেতনায়। ও তাদের কার্যে উদ্দেশ্য নির্ধারণ করে। এর পরবর্তীতে ওই যে আমরা ওই দিক থেকে দেখেছিলাম কি, ব্যবস্থাপনার মধ্যে ও মানে সিদ্ধান্ত গ্রহণ করে কোন দিকে কি করবে, এটাকে নিয়ে, এই আলম্বনকে নিয়ে। ও এটা তো শব্দ আলম্বন, এটা তো শ্রবণ করার বিষয়। হ্যাঁ, এটা তো শ্রবণ করা যায় যে এটা ভালো শব্দ, খারাপ শব্দ, যেই শব্দ হবে হোক, এটা ওর রুচিগত হইলে ও শ্রবণ করে, ব্যবস্থাপনা আর কি যেটার কাজ। তাইলে এই সমস্ত কাজের মধ্যেও নির্ধারণ করে, এটা ওই চেতনা শেখানোও কিন্তু আচ্ছা, চেতনাই এগুলো নির্ধারিত করে দেয় এবং কার্যসিদ্ধির জন্য পরিচিত করে। ওই কাজটা সিদ্ধি করার জন্য, শেষ করার জন্য ও পরিচিত করে, সবসময় প্রেসার দেয় আর কি ওই চেতনা। চেতনা না থাকলে, চেতনার উপস্থিতি বা সক্রিয়তা না থাকলে, মানুষ যেমন তদবিল্লেও বই থাকে, কি করবে বুঝতে পারে না। আমরা মাঝে মধ্যে তদবিল্লেও যাই না, কি করব বুঝতে পারি না, মানে হতভম্ব হয়ে পড়ি না এরকম, তখন মানে তার চেতনার অভাব, চেতনার অসহিষ্ণুতা। হ্যাঁ, তো এটাকে এটা বলা হচ্ছে আর কি। তাইলে ওই পরিচিত করে কার্যসিদ্ধি করতে পারে। ইহা সহজাত চেতনা, ইহা সহজাত চেতনা। এটা পুনরায় আবার বলতেছে আর কি, এই চেতনাটা কার সহজাত? ওই 6টার সঙ্গে একসঙ্গেই উৎপন্ন হয়, এই জন্য এটাকে সহজাত বলা হয়। তারপরে 2 নাম্বার হচ্ছে যে, 2 কেন দিয়েছে কি জানি, 1 দিয়েছে, আবার এখানে 2ও দিয়েছে। 2 মানে প্রথম ভাবে ও চেতনাটা বানতে এগুলো নিয়ে এই পর্যন্ত কাজ সম্পাদন করবে। হ্যাঁ, তারপর আচ্ছা, প্রথম দ্বিতীয় চেতনার স্টেপে কাজ গিয়ে এদূর পর্যন্ত। আচ্ছা, এবার দ্বিতীয় চেতনাকে মানে বিভক্ত করেছে যে দ্বিতীয় পর্যায়ে, সেখানেও আমি বলছি যে একদম A to Z পর্যন্ত চেতনার অবর্তমানতা নাই, সব জায়গাতেই চেতনা কিন্তু আছে। এখন দ্বিতীয় পর্যায়ে কি করে দেখেন, লোবাদি হেতু সংযোগে, এই দিটা যখন যখন যোগ হবে, খেয়াল রাখবেন যে কোনো বই পড়ার সময় দি, লোবাদি বলতে আপনি আরো বাকি 6টা বুঝতে হবে। অর্থাৎ 6টা হেতু আর কি, লোভ দেশ মোহ, লোভ দেশ মোহ, অলোভ অদেশ অমোহ। লোবাদি হেতু সংযোগে এরা যখন যুক্ত হয়, তখন এই চেতনার সঙ্গে যখন যুক্ত হয়, এই চেতনা কর্মে পরিণত হয়, এটা তখন কর্মে পরিণত হয়ে যায়।
অর্থাৎ ওই জবনে গিয়ে আমরা বলি যে এখন এখন মূলত সক্রিয় অবস্থা, কিন্তু এর আগেও সচল ছিল। এটাকেই মূলত বইয়ের ভাষায় বা আমাদের বোঝানোর জন্য এটাকে বলা হয় সক্রিয় অবস্থা। এর আগ পর্যন্ত এগুলো নিষ্ক্রিয় অবস্থা। জবানের মধ্যে গেলে তখনই বলা হয় যে মূলত মূল সক্রিয় পরিস্থিতি, কারণ সেখানে গেলে লোভ দেশ মোহ যুক্ত হয়। এর আগে পর্যন্ত লোভ দেশ মোহের যুক্ত হওয়ার ব্যাপার থাকে না, এখানে গিয়ে যুক্ত হয়। কর্মে পরিণত হয় এবং সংস্কার রূপে চিত্ত সন্ততিতে প্রচ্ছন্ন থাকে। আর এটা যখন লোভ দেশ মোহ দিয়ে যুক্ত হয়ে যায় তখন এটা একবার যখন আমি পুরো এই জিনিসটা যখন নিয়ে ফেললাম, এটা আমার কাছে ভালো হোক বা মন্দ হোক, এটা একবার সেভ করে নিয়ে নে, ছবি তুলে নিয়ে নে, জমা করে রেখে দে, সেভ করে জমা করে রেখে দে। মোবাইলে যেরকম আমরা সবকিছু জমা করি, কম্পিউটারে যেরকম জমা করি, এরকম আর কি। হ্যাঁ, এটা মন এটা জমা করে রেখে দিয়েছে। চিত্ত সন্ততিতে প্রচ্ছন্ন থাকে। এই প্রচ্ছন্ন শব্দটা কেন উল্লেখ করেছে নয়ন বাবু, বুঝতে পারছেন? প্রচ্ছন্ন মানে বান্তে একদম পরিষ্কার। নয়ন বাবু, আরো আমাদের বান্তে মাস্টার বাবু বলেন, জ্ঞানশ্রী সিংহ। মানে সংযুক্ত থাকে হবে না, সংযুক্ত থাকে, প্রচ্ছন্ন থাকে মানে প্রচ্ছন্ন আসলে একটা শব্দ দিয়ে পরিষ্কার ভাবে মাস্টার বাবু পরিষ্কার বলছেন না? প্রচ্ছন্ন পরিষ্কার ভাবে ঠিক পরিষ্কারও না, আমার থেকে তো এটা ভাষা আসবে কিনা। পরিচ্ছন্ন না, এটা আলাদা মনে হয়। প্রচ্ছন্ন হচ্ছে যে প্রচ্ছন্ন শব্দের সরাসরি অর্থ হচ্ছে যে ঢাকা থাকা, ঢাকা, আবৃত থাকা, বুঝছেন? ঠিক আবৃত বললেও যে কথাটা যথাযথ হয়ে যাবে ঠিক এমন না, এটাকে আবৃতও বলা যায় না। এটা এমন একটা জায়গায় উদাহরণ দেওয়া যায় যে এটা শুধু এমনি সরাসরি বোঝানো যাবে না। আম গাছের মধ্যে আমের মুকুল ঋতু আসার আগে, ঋতু উৎপন্ন হওয়ার আগে, গাছও ঠিক বয়ঃপ্রাপ্ত হওয়ার আগে এই গাছকে আপনি তন্ন তন্ন করে ফেলেন, চামড়াকে তন্ন তন্ন করে ফেলেন, গাছের পাতাকে তন্ন তন্ন করে ফেলেন, গাছের শিকড়কে তন্ন তন্ন করে ফেলেন, বা যেখান থেকে সেই শিকড়ে মাটির রস টানে সেখানেও যদি তন্ন তন্ন করে ফেলেন, কোথাও আমের একটি মুকুল পাওয়াও আপনার পক্ষে সম্ভব না। আমরা কোথাও এটা দেখব না। এটা এই মাটি বলুন, জল বলুন, আমাদের এই সেই জায়গার ঋতু, সেই জায়গার ওয়েদার সহ এই গাছের ভূমিকা সবকিছু মিলেমিশে একাকার হয়ে ওই আমের মুকুল সংযুক্ত আছে। যথাযথ টাইমে ও বের হবে, সময় উৎপন্ন হইলে ওই মুকুল বের হবে, বুঝছেন? এখনো আপনি এটাকে যতই কাটাকাটি ছিঁড়াছিড়ি করেন না কেন, এই চিত্তসন্ততিকে বা এই ভবাঙ্গকে বা আপনার পুরো শরীরকেও যতই কাটাকাটি টুকরো টুকরি করেন না কেন, এটা যে সেফ হয়েছে, এখন প্রথমে বলেছে এখানে আমাদেরকে, হ্যাঁ, এটা সেফ হয়ে গেছে। কি হয়েছে? সংস্কার হয়ে গেছে মানে সেফ হয়ে গেছে। তো তাহলে সেফ হয়ে গেছে মানে এটা আপনি দেখতে পারবেন আবার, তাই তো? কিন্তু আবার পরবর্তীতে বলছে যে প্রচ্ছন্ন অবস্থায় থাকে, এটা সময় মতো, সময় পাইলে, সুযোগ পাইলে এটা বের হবে। আপনি যদি এটা চিন্তা করতে চান পুনরায়, আপনি আবার এটাকে বের করতে পারবেন। চিত্ত সন্ততিতে এটা অবস্থান করে বা এটা গুপ্ত আকারে থাকে আর কি। হ্যাঁ, গুপ্ত আকারে, গুপ্ত বললেও ঠিক হচ্ছে না, এটা গুপ্তও না। এটা আপনি যখনই চাচ্ছেন আপনি ক্লিক করলে মাত্র এটা বের হচ্ছে। আপনি অমুক দিন বনে বিহারে গিয়েছিলেন, আপনি এটা ক্লিক করলেন আবার চলে, এটা চলে না? এটা ঠিক মানে গুপ্ত সেটাও বলা চলে না, এমন একটা মানে এটা প্রচ্ছন্নটার সরাসরি কোনো এরকম এটা বুঝে নিতে হবে আর কি, প্রচ্ছন্ন জিনিসটা কি। আমি উদাহরণের মাধ্যমে আম গাছের উদাহরণটা দিয়ে বুদ্ধ বুঝিয়েছেন। এখানে বানতে প্রচ্ছন্ন অর্থ হচ্ছে গুপ্ত, আবৃত্ত, হ্যাঁ, বিশেষ্য পদ। আরো যদি একটু ক্লিয়ার করে বলা হয়, এনা বলা হচ্ছে অজ্ঞাত, অপ্রকাশিত, একান্ত, গুপ্ত, গুহ্য, গূঢ়, গোপন, চোরা, নিগুড়,
নিরালা, রহস্যপূর্ণ, লুক্কায়িত, মানে সংবৃত্ত, হ্যাঁ অনেকগুলো শব্দ দিচ্ছে এখানে। এই জন্য এটা মোটামুটি এক কথা দিয়ে এই জন্য প্রকাশ করা, সেই জন্যই এই প্রচ্ছন্ন শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। প্রথমে বললো যে এটা সংস্কার হয়ে গেছে, তার মানে এটা পরিষ্কার একটা জায়গাতে রাখা আছে আর কি। রাখা থাকলে আপনি দেখাতে পারবেন, কিন্তু এটা নির্দিষ্ট উপযুক্ত পরিবেশে আসা পর্যন্ত আপনি এটাকে দেখাইতে পারবেন না। ঠিক আছে এটা বান্তে, আপনার এটা মধ্যে হচ্ছে উৎপন্ন হবে না। আমাদের মেমোরিতে, আমাদের ব্রেইনে বা আমাদের মেমোরিতে কিন্তু হাজারো বিষয় আছে। হুম আপনি যখন যেখানে যাবেন, হ্যাঁ, তখন ওই বিষয়টা আপনার কাছে সামনে চলে আসবে বা হুম আপনি বলতে পারবেন। হুম ধরেন আপনার কাছে এখন কম্পিউটার সম্পর্কে খুব জ্ঞান আছে, এখন আপনি এটা যদি কোনো একটা চার দোকানে বসেন, ওইটা তো আর ওখানে আসবে না। না চার দোকানে বসলে চার দোকানের যে আলাপ আলোচনা গুলো বা কথাবার্তা গুলো ওখানে আপনাকে শো করবে। হুম আপনি যখন কম্পিউটার নিয়ে কাজ করতে বসবেন, তখন আপনার কাছে কম্পিউটারের সমস্ত বিষয়গুলো কিন্তু মানে খুব দ্রুত চলে আসবে। হুম এই বিষয়টা হচ্ছে এরকম যে এটা আমার মেমোরিতে, চিত্ত সন্ততিতে সেভ থাকবে, এবং অবকাশ পাইলে, মানে সে যদি রাস্তা পাবে বা ওই ধরনের পরিবেশ পায়, সাথে সাথে ওখানেই সে কর্ম সম্পাদন করবে, সেটা হয় বাক্য দিয়ে হুম অথবা কায় দ্বারা। হুম আচ্ছা, যেমন আমি কিছুক্ষণ আগেও চিন্তা করছি যে না, এটা সম্পর্কে আমি তো কিছু বলতে পারতেছি না, কিন্তু আপনারা আলোচনা করতে করতে এখন হ্যাঁ আবার এটা বলতে পারতেছি। সিস্টেম হয়ে গেছে যে হ্যাঁ জানা থাকলে এগুলো আমি হ্যাঁ, বলতে পরিবেশ পারতেছি না। পাইছেন আপনি, পরিবেশ, এই পরিবেশ উৎপন্ন হইলে এগুলো হ্যাঁ, অটোমেটিক ভাবে হয়ে যায়। কাজ শুরু করবে, হুম সম্পাদন করবে। লোপাদি হেতু সংযোগে চেতনা পরিণত সংস্কার রূপে চিত্তসন্ততিতে প্রচ্ছন্ন থাকে, সংস্কার রূপে চিত্তসন্ততিতে প্রচ্ছন্ন থাকে। ও অবকাশ পাইলে, যখন সে আবার অবকাশ পাইবে, সুযোগ পাইবে, ওই যে ঋতু বললাম, ঋতু উৎপন্ন হইলে, অবকাশ পাইলে, অবকাশ মানে সুযোগ পাইলে আর কি, বাক্যকর্মে মানে কথা দ্বারা বের হবে এটা। আপনি যদি মৈত্রী সংস্কার যদি যুক্ত রাখেন, এটা সুযোগ পাইলে মাত্র কাউকে মৈত্রীপূর্ণভাবে কথা বলবেন। হ্যাঁ, তারপরে অথবা হিংসাত্মক বাক্য, হিংসাত্মক মনোবৃত্তি, এটা সুযোগ পাইলে এই বাক্যক্রমে। ওডি তোর মা বাবা কিছু ন শিখায় না, একখানা রাঁধা বাড়া পর্যন্ত ঠিক মতো করি না ভারত দেয়, হ্যাঁ, গড় গান পর্যন্ত ফুরিন না ভারত, আর আয় বুড়া মানুষ হই আয় গরিব তারিন নাই হুন, হ্যাঁ, শোকানো দেখস আরাদিন মোবাইল গুতে গুতি করে। এটা আমার ওইটা জমা ছিল, ব্যতিক্রমটা আমি তাকে ইয়ে করে দিলাম, বুঝছেন? কাকে? ঘরে যারা থাকে আর কি, বিশেষ করে আমরা বউদের উপরে এরকম একটু চালাইতে চাই, বউ যদি একটু মূর্খ হয়, শিক্ষিত হলে ডরে ওদেরকে কিছু করি না, যদি বেশি পয়সাওয়ালা হয় মেয়ের বাবার বাড়ি, গরিব টরিব হইলে ওদেরকে যা ইচ্ছে তা করি আর কি। হ্যাঁ, আমরাও বুঝি সবকিছু, বুঝে শুনি। আচ্ছা যাই হোক, শক্তের ভক্ত নরমে জমি, এটা আমাদের একটা অভ্যাস। লোবাদি, হ্যাঁ বুঝি নাই। দিনগুলো পাল্টে গেছে, এখন ওইরকম কিছু বলা যায় না, বলার সুযোগ নাই। ওগুলো আগের দিনে আমাদেরকে পাচ্ছে যায়, এখন এখন ওগুলোকে পারা যায় না। এখনো পারে, এখনো ওরকম তো বলে দিলাম তো, অর্থবিত্তের জোর থাকলে মেয়েদের ঘরের, অথবা মেয়েও যদি শিক্ষিত হয়, চাকরি বাকরি থাকে, তখন তাকে কথা বলতে হুঁশিয়ার। যখন থাকে না, তখন ইচ্ছা মতো এটা শুধু শাশুড়িদের কথা বললাম, প্রত্যেকে আমরা আমরা যার যার অবস্থান থেকে শুরু করে প্রত্যেকেই। আমরা বিহারের মধ্যেও আমাদের ছোটখাটো কোনো যদি নগণ্য হয়, ও ভ্যালু নাই, তাকে আমরা ইচ্ছা মতো ব্যবহার করি। যখন দেখি যে না ও ছোট হইলে অনেক পাওয়ারফুল, ওকে কথা বলার সময় আমরাও সমীহ করে বলি। বিহারের বেলাও, প্রত্যেকের বেলায় এরকম। তো এগুলো বলছি যে কি জন্য বলছি, আমার কাছে ওইটু জমা থাকলে, ওই রকম ইয়েগুলো, সংস্কারগুলো যদি জমা থাকে, তাইলে আমি এটা প্রয়োগ করতে পারবো। যে আমার কাছে ওটা জমাই নাই ওই জাতীয় জিনিস, তাহলে আমি চেষ্টা করলেও ওরকম কিছু আমি ইয়ে করতে পারবো না। আর একটা কথা আছে, চাইলে আবার নতুন করে বানাইতে পারি এটা, বুঝা গেছে? মানে আগের আমার ছিল না কিছু এই জাতীয় ব্যতিক্রম সংস্কার, আমার কাছে আগে জমা ছিল না, আমি ইচ্ছা করলে আবার এগুলো পরিবেশ করে বানিয়ে ফেলতে পারি। ঠিক একই রূপে কুশলও, মৈত্রীপূর্ণ মৈত্রীযুক্ত ব্যবহারগুলো আমার আগে ছিল না, তাই বলে আমি কন্টিনিউ আর পারবো না এরকম না, আমি চাইলে আবার এটাকে বানিয়ে ফেলতে পারি সদ্গুরু সান্নিধ্য দ্বারা, আর্যগণের সান্নিধ্য দ্বারা। প্রতিদিন সুন্দর বাক্য, সুন্দর কথাগুলো শিখতে শিখতে, বুঝতে বুঝতে আমার ওই ব্যতিক্রমগুলো আমি চাইলে এটাকে বন্ধ করে ফেলতে পারি, এবং যেগুলো সুন্দর এগুলো চাইলে আমি চালু করতে পারি। আগে না থাকলেও আমি নতুন করে বানাইতে পারি। এটাকেই বুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়েছেন, এটাকেই বলা হয়েছে
পুরুষ পরাক্রম, আমার ধীশক্তি, আমার চেষ্টা, এটাকে বলা হয়। এবং এটাকেই বুদ্ধ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। মানে আমার কর্মে যা আছে তা হবে, এটাকে গুরুত্ব দেন নাই। আমি আমার বর্তমানের প্রচেষ্টার মাধ্যমে আমার সমস্ত কাজগুলি অতি সুন্দর, অতি উত্তম, অতি গৌরবনীয় করব। চাইলে মানুষ এটা পারে। এটা দিয়েই বুদ্ধের সবচেয়ে উৎসাহব্যঞ্জক কথা হচ্ছে যে প্রচ্ছন্নতাকে প্রকাশ পাইলে বাক্যকর্মে এবং কায়কর্মে প্রকাশিত হয়। বাক্যকর্মে বললে আর কায়কর্ম বলতে হচ্ছে না, এটা বুঝে গেছেন আপনারা। যখন ইহা কুশলাকুশলে পরিবর্তিত হয়, কুশল বা অকুশলে পরিবর্তিত হয়, এটা কায়িকভাবে আমি কুশল বললাম, অকুশল বললাম, বাচনিকভাবেও কুশল বললাম, অকুশল বললাম, কুশলাকুশলে পরিবর্তিত কোন দিকে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো একদিকে যাবে আর কি। যাইলে তখন এটা কুশল বলা যাবে শুধু, আর অকুশলে যাইলে তো অকুশল বলা যাবে। কিন্তু কোন দিকে যাবে সেটা এই মানে যাওয়ার আগ মুহূর্তের জায়গাটা, যাওয়ার আগ মুহূর্তের জায়গাতে যদি এটাকে বলতে যান তাহলে এটাকে বলতে হবে নানাক্ষণিক কর্ম। এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, নানাক্ষণিক। ওই অবস্থাকে কেন্দ্র করে বলা হয় এটা নানাক্ষণিক কর্ম। এটাই তো না, নানাক্ষণিক চেতনা। এই চেতনাই কিন্তু আবার কর্ম, আবার এই কর্মই কিন্তু আবার সংস্কার, ওই সংস্কারই কিন্তু আবার ওই যবন চিত্তের কার্যক্রম, যেখানে লোভ দেশ মোহ যুক্ত হয়েছে। তাহলে ওই সংস্কার একদম প্রথম থেকে শুরু করে এই সেন্সরটা এই পর্যন্ত পুরো জায়গা জুড়ে এর অস্তিত্ব রয়েছে। এটা এখন নিশ্চয়ই বুঝে গেছেন না? পুরো জায়গা জুড়ে এর অস্তিত্ব আছে। এছাড়া তো অচল, চেতনা ছাড়া অচল, পুরো বিষয়টা অচল। কর্মসম্পাদন কাল, ফল উৎপত্তি কাল। কর্মসম্পাদন কালেও এটা থাকে, ফল উৎপত্তি কাল, এবং নানানভাবে বিভিন্নভাবে বলিয়া এটাকে নানাক্ষণিক বলা হয়। নানা অর্থেই বিভিন্ন, নানা অর্থ হচ্ছে যে বিভিন্ন। যাই হোক, আমরা আজকে একটা নিয়েই তো ইয়ে করে দিলাম, সময় পার করে দিলাম না? তো যাই হোক, আপনাদেরকে তার জন্য ধন্যবাদ যে আপনারা এইভাবে আলোচনা করলেই এগুলো সুন্দর করে হয়, বিষয়গুলো উপস্থাপিত হয়। আমিও জানি, আপনিও জানেন, কিন্তু জানলেও এরকম আলোচনা করলে আবার নতুন একটা জ্ঞান জন্মে। হ্যাঁ, তো সেজন্য আমি আশা করব প্রত্যেকেই আসলে বান্তে আমরা তো আপনার মতো উদাহরণ দিতে পারি না, তো যার কারণে ওদের কাছে এটা সহজবোধ্য হয় না। আমরা যদি আপনার মতো করে বিভিন্ন ভাবে উদাহরণ দিয়ে বলতে পারতাম তাহলে হয়তো মানে ওনারা বুঝতে পারতো। আমরা তো বইয়ের ভাষা দিয়ে আর আমরা যেটুকু জানি ওইটুকু বলে ফেলি, তো সেজন্য ওনাদের বুঝতে একটু কষ্ট হয় আর কি। বলছি নয়ন, আমরা বলছি তো তোদের কথাগুলো বুঝছি না, যে এগুলোকে বলছি নাকি? না না অদি, আমি বলছি সুন্দর হয়েছে, একটা সুন্দর হয়েছে। তারপরেও ভান থেকে অনুরোধ করছি যে ভানতে, যে প্রার্থনা করছি যে ভানতে আপনি একটু বলেন, আরো ভালো হবে। না না, আমরা যেভাবে বলি বইয়ের ভাষায় বলে ফেলি, তো অনেক সময় এগুলা মানে বোঝার মতো হয় না আর কি। বান্তে তো অনেকগুলো উদাহরণ দিয়ে বলে, তো যার কারণে এটা সহজে বোঝা যায়। সমস্যা নাই। এগুলো বলে বলে আবার আমাকে ইয়া বানাই দেবেন না। আমি এটা পূর্বেই বলেছি, আমি কিন্তু মাস্টার না এগুলোর, বুঝছেন? এগুলো আমরা এক সহযোগে পড়তেছি। যে শুরুটা হয়েছে বিজ্ঞান জানতে চেয়েছিল, আমি বলছি বিজ্ঞান জানতে হইলে আপনাকে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে, ভালো বুঝতে হবে। তো বুঝলে, এটা যদি বুঝেন তাহলে আমি আপনাকে বিজ্ঞান জিনিসটা বুঝাইতে পারবো, না হলে নর্মালি বিজ্ঞান বোঝানো সম্ভব না। এই বিজ্ঞান বোঝার জন্য এগুলো পড়া শুরু হয়েছে যে, আর এগুলো একটা পড়তে গিয়ে এটা রিলেটেড, তো একটা পড়তে গিয়ে ওইটা পড়তে হয়, এটা পড়তে গিয়ে ওইটা পড়তে হয়, এটা পড়তে গিয়ে এটা করতে হয়। বিজ্ঞান বুঝলে আবার সেই 89 প্রকার চিত্ত সবগুলোতে চলে যেতে হচ্ছে। আবার সেই 121 প্রকার চিত্ত বিভাজন হয়ে ওগুলোও পড়ার প্রয়োজন পড়ে গেছে, বুঝছেন? নাইলে বিজ্ঞান কমপ্লিট হচ্ছে না, বুঝছেন? আর এই বিজ্ঞান পড়তে গেলে, বিজ্ঞানের রসকর সহ সবকিছু বুঝতে গেলে চৈতসিক সবগুলো পড়তে হচ্ছে, 52টা চৈতসিক। আর এই চৈতসিকের মধ্যে চৈতসিকের আকার, প্রকার, গঠন, প্রক্রিয়া, এগুলো সবগুলো জানতে গেলে আরো সেগুলোর ঠ্যাংলতা পাতা কম না। এগুলো সব জানতে জানতে এই পর্যন্ত এখন চলছে যে। তো সেই জন্য সবাই আমরা এক সহযোগে ভাবে খুবই আনন্দ চিত্তে এটা আমরা সম্পাদন করব।
কতদিন স্থিত থাকতে পারেন এটা কোনো গ্যারান্টি তো নাই। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস যে আমাদের ভালো লাগে এমন না। আমার থেকেও যে প্রত্যেকদিন ভালো লাগে এমন না। কিন্তু পুণ্যের কারণে লোলুপিত হয়ে, পুণ্যকে ভালোবেসে, পুণ্য উৎপন্ন হচ্ছে, পুণ্য প্রত্যাশী হয়ে প্রত্যেকদিন এই সময়টাকে আমি এভাবেই বিনিয়োগ করছি। পুণ্য প্রত্যাশী হয়ে। আপনারাও অনেকেই বুঝেন বা না বুঝেন, অনেকেই আমি জানি বুঝতে চান না। কিন্তু আমার মহাপুণ্য হচ্ছে এই লোভেও আপনারা এখানে পড়তে বসেন। হয়তো হ্যাঁ, মেইন যেটা লাভ সেটা হয়তো আপনাদের অনেকের হচ্ছে না। মেইন লাভ কি? এটা ধ্যান। এটা কিন্তু ধ্যান কিন্তু, বুঝছেন? জানেন তো এটা? পরিয়ত্তি, হ্যাঁ, হ্যাঁ। প্রতিপত্তি ২ টা হয় এই বই পড়লে। অভিধর্ম বই পড়লে পরিয়ত্তি, প্রতিপত্তি ২ টা একসঙ্গে হয়। বুঝছেন? এটা সেজন্য এটা মহাপুণ্য। প্রতিপত্তি হয় যদি বুঝেন আরকি। না বুঝলে প্রতিপত্তি হবে না। এমনি শুধু পুণ্যটা হবে। তো আমরা অতীব আনন্দ চিত্তে সবাই এই বুদ্ধের মহা দান, বুদ্ধের মহামৈত্রী, আমাদের প্রতি মহা করুণা ঘন হয়ে এই ধর্ম তিনি ব্যাখ্যা করেছেন। এই ধর্ম আমরা অতীব শ্রদ্ধার সহিত বুদ্ধের প্রতি গৌরব প্রসন্নিত হয়ে এতক্ষণ যাবৎ আমরা আলোচনা করেছি। সাক্কাচ্ছা ধাম্ম সাক্কাচ্ছা এতাং মঙ্গলমুত্তমং। এভাবে ধর্ম সাক্কাচ্ছা করলে অতীব বা শ্রেষ্ঠ মঙ্গল হয়। এই শ্রেষ্ঠ মঙ্গলের কার্যই এতক্ষণ আমরা সম্পাদন করেছি। এতে আমাদের অনন্ত পুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় মহা সহানুভূতি দান করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত এই ব্রহ্মচর্য জীবন পালন করার জন্যে দানাদি কার্য সম্পাদন করে যাচ্ছেন, চারের প্রত্যয় দান করে যাচ্ছেন, তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 উকাশ ওকাশ বদামি ভান্তে দানতেন ভারতেন সংসাপং সংসাপং অপরাধ অপরাধং মাতু ক্ষমাতু ভান্তে গুরুতি ওকাশ ওকাশ বন্দামি বদামি ভান্তে দারতেন সংসাপং অপরাধং ক্ষমাতু মে ভান্তে জাতি